ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, অ্যাটলিস্ট অনেকদিন পরে আমাকে কেউ সালামের উত্তর দিল আমার মনে হইতেছে। যাক, অ্যাটলিস্ট তোমরা আমার ওয়েল উইশার কামনা করো। ওকে, লাস্ট ক্লাসে কি তোমরা অ্যাটেন্ড হয়েছিল? আমার ক্লাসে কি পার্টিসিপেট করছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তাহলে already we have discussed the gram staining up to the findings and principle of the gram staining. এই পার্টটা পর্যন্ত তো ডিসকাস করেছিলাম না? জি ম্যাম। এখন লাস্ট শুধু একটা স্লাইড বাকি আছে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা অ্যান্ড অলসো রিটেন এক্সামিনেশন। লিখে রাখো কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেন, ভাইবা এন্ড সিকিউ প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করবে। যখন গ্রাম স্টেনিং দিয়ে কোশ্চেন আসে, লাস্ট এই কোশ্চেনটা করা হয় যে কোন কোন ইন হুইচ ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং ইজ ডান। মানে হলো কোন কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুমি যদি গ্রাম স্টেনিং করো বাট তোমাকে ডায়াগনোসিসে হেল্প করবে না, ডায়াগনোসিস করা যাবে না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, মানে দেয়ার ইজ সাম রিজন আছে থিন সেল ওয়াল। তো গ্রাম স্টেনিং এ যে ক্রিস্টাল ভায়োলেট বিভিন্ন যে ডাইগুলো ইউজ করি সেগুলো পেনিট্রেট করবে। আবার কিছু কিছু আছে খুবই ফ্লেক্সিবল, যে এদেরকে গ্রাম স্টেনিং করা যায় না। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ধরো নরমালি যে পেপটিডোগ্লাইকেন যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা থাকে না, পেপটিডোগ্লাইকেনে থাকে না, অ্যানাদার কম্পোজিশন দিয়ে তৈরি হয়। এটা কি কি কারণে কোন কোন ব্যাকটেরিয়া করা যায় না দেখো। অন দ্য রাইট সাইড lots of bacteria, at least 6 bacteria are written on the right side. মিডলে দেখো রিজন লেখা আছে, মানে আমরা কি কারণে এটা করা যাবে না গ্রাম স্টেনিং সেই রিজনটা লিখতে হবে। and on the left side in which method these bacteria are diagnosed. এখন যেহেতু গ্রাম স্টেনিং করা যাবে না, সো আর কোন কোন মেথড এটা ডায়াগনোসিস করা যাবে সেই জিনিসগুলো তোমাকে অন দ্য লেফটে লিখতে হবে। এটা কিন্তু পুরো ফুল একটা কোশ্চেন আসে। হুইচ ব্যাকটেরিয়া এটা জিজ্ঞেস করে, কেন গ্রাম স্টেনিং করা যায় এই রিজনটা জানতে হবে, দেন হুইচ মেথড ইট উইল বি ডায়াগনোসড, এটা অন দ্য লেফট সাইড। তাহলে দেখো ব্যাকটেরিয়াতে আমরা লিখেছি ফার্স্ট কোন ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সেকেন্ড একটা লিখেছি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, মানে জেনাস মাইকোব্যাকটেরিয়া। এটার রিজন হলো they have no peptidoglycan cell wall, এক নাম্বার। নাম্বার 2, they consist of high lipid concentration of mycolic acid. এটা কি করে রাখো, high lipid concentration of মাইকোলিক অ্যাসিড। একটা মাইকোলিক অ্যাসিড থাকে যেটা ফ্যাটি অ্যাসিড, এটা হায়ার কনসেন্ট্রেশন থাকে, which by which বা or through which the dyes cannot penetrate the cell. Do you understand, students? Students, জি ম্যাম। কথাটা কি লিখছো? জি ম্যাম। রিজনে জি ম্যাম। নাম্বার জি 1 ম্যাম। হলো they have no peptidoglycan cell wall, এটা লিখো দুইটাতেই। তারপরে লেখো সেকেন্ড, they consist of high concentration of mycolic acid. এটা ভেদ করে কোন ডাই পেনিট্রেট হতে পারে না, through which any dye cannot penetrate. any dye বলতে বোঝালাম যে গ্রাম স্টেনিং এ যে ডাইগুলো ইউজ করা হয় সেই ডাইগুলো পেনিট্রেট হতে পারে না। সো ডায়াগনোসিস তো আমাকে করতে হবে। টিবি, আমরা যেমন টিবি ডায়াগনোসিস করার জন্য খুব কমনলি একটা স্যাম্পল দেওয়া হয়, বলো তো কোন স্যাম্পলটা ইউজ করা হয়? নিউ কামার বলতে পারবে কোন স্যাম্পলটা ইউজ করা হয় বলো তো? যাদের ফুসফুসে টিবি হয়, লাংসে টিবি হয়, তাহলে কোন স্যাম্পলটা ইউজ করতে পারি বলতে পারবে? স্পুটাম আছে না, যাদের লাংসে তোমার ইনফেকশন হয়, কাশি হয়, প্রোডাক্টিভ স্পুটাম বের হয়, তাহলে স্পুটামটা খুব কমনলি ইউজ করা হয়। সেক্ষেত্রে তুমি টিবি ডায়াগনোসিস করতে হলে কমনলি করা হয় একটা জেও নেলসন স্টেনিং,
এটা লিখো ZNS, এটা সংক্ষিপ্ত নাম আমি লিখেছি, এটা আমার সুবিধার্থের জন্য, কিন্তু আপনারা লিখবেন জেল নেলসন স্টেনিং, এই কথাটা লিখে রাখেন, জেল নেলসন স্টেনিং, বানানটা স্পেলিংটাও যাতে ঠিক মতো হয়। Mycobacterium tuberculosis is diagnosed by J.L. Nelson staining. এটা কিন্তু আজকে আমরা এই মেথডটা পড়বো। Second, Mycobacterium leprae, which is diagnosed by modified ZN J.L. Nelson staining. Modified এই টার্মটা লিখতে হবে, modified J.L. Nelson staining. আচ্ছা, second bacteria দেখো Chlamydia and Rickettsia. Chlamydia, Rickettsia, why these are not done in gram staining? এখানে রিজনের মধ্যে লিখতে হবে these are intracellular bacteria, মানে এরা সেলের মধ্যে থাকে, কখনো সেলের বাইরে যায় না, সেলের বাইরে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া না, দে আর নট ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। কথা বুঝছো? যে কারণে তুমি গ্রাম স্টেনিং করলে সেটা তোমার স্টেন নিবে না, শুধু গ্রাম স্টেনিং না, জেডএন স্টেনিং করলেও কিন্তু নিবে না, সেই জন্য বললাম দে আর ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। সো কিছু আলাদা, কিছু ডিফারেন্ট মেথড আছে that should be used for diagnosis of these two bacteria. Number 1, Chlamydia. For Chlamydia লিখে রাখো on the left এ inclusion body in cytoplasm. সাইটোপ্লাজমে কিছু প্রোটিন জমা হয়, ওই প্রোটিনটাকে বলা হয় inclusion body। এটা দেখে Chlamydia ডিটেক্ট করতে হয়, সেজন্য লিখলাম inclusion body in cytoplasm. Second, Rickettsia. Rickettsia, which is diagnosed by Jamesa stain. এই Jamesa stain, এটা একটা কথা লিখে রাখেন, Jamesa stain। যে মেইনলি যারা ইন্ট্রাসেলুলার তাদেরকে জেমসা স্টেনিং করে করা হয়। যেমন ধরো তোমরা যখন ভাইরোলজি পড়েছিলা সম্ভবত জেমসা স্টেন পড়েছিলা, যারা ভাইরোলজিতে পড়েছিল টার্ম 2 তারা কিন্তু এই স্টেনিংটার সাথে তারা ফ্যামিলিয়ার। জেমসা স্টেন, জেমসা স্টেন ইজ ইউজড টু ডায়াগনোসিস রিকেটশিয়া, শুধু নামটা লিখে রাখো। And serological examination is done in both two cases. যেহেতু এটা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এদের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, এই দুইটার এগেইনস্টে আমরা serological examination করতে পারি। নিচে লিখে রাখো serological examination in both cases. Serological examination in both cases. Do you complete? Students, জি ম্যাম। do you জি ম্যাম। understand আমি কি বলতে চাইছি, বুঝতেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এটা লিখো। নাম্বার 3, ট্রিপোনেমা প্যালিডাম। আচ্ছা, ট্রিপোনেমা প্যালিডাম কোন ডিজিজটা করে মনে আছে? আমি একটা টার্ম বলেছিলাম, আমাদের দেশে একটা সেক্সুয়াল ডিজিজ করে থাকে, ট্রিপোনেমা প্যালিডাম সেক্সুয়াল ডিজিজ করে থাকে, সেক্সুয়াল রুটে ট্রান্সমিট হয়। একদম বলছি, এটা থিন ওয়াল, ফ্লেক্সিবল থিন ওয়াল, স্পাইরাল শেপের, তোমার কর্ক স্ক্রু লাইক স্ট্রাকচার। তোমরা কি আমার ক্লাসিফিকেশনের চ্যাপ্টারটা পড়েছিলে? আমি যে পড়িয়েছিলাম সেখানে দেখো প্লিজ, এই ছবিটা দেখো। ট্রিপোনেমা প্যালিডাম কজেস সিফিলিস, সিফিলিস কিন্তু ট্রিপোনেমা প্যালিডাম করে। এই সিফিলিস কেন দেখা যাচ্ছে না? লিখো ফ্লেক্সিবল থিন সেল ওয়াল। ফ্লেক্সিবল, এটা সেল ওয়াল আছে বাট খুবই ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল থিন সেল ওয়াল। এই রিজনের মধ্যে লিখো ফ্লেক্সিবল, FLEXIBLE, ফ্লেক্সিবল থিন সেল ওয়াল, which is diagnosed by dark field microscopy. এটা একটা স্পেশাল মাইক্রোস্কোপ যেটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে দেখা যায়। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি কিন্তু আমাদের ল্যাবে নাই। আমাদের ল্যাবে যে মাইক্রোস্কোপ গুলো আছে লাইট মাইক্রোস্কোপ। আমরা যে গ্রাম স্টেনিং, জেডএন স্টেনিং করি, এই যে গ্রাম স্টেনিং এ দেখলাম মেথড গতকালে, তাহলে প্রত্যেকটা লাইট মাইক্রোস্কোপে দেখা হয়। আর এখানে লেখা আছে এটা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। নেক্সট, নাম্বার 4, মাইকোপ্লাজমা। Mycoplasma is another bacteria which is not seen in gram staining. Why? They have no cell wall. Mycoplasma তো cell wall নাই, তাহলে ডাই আর কিভাবে যাবে? They have no cell wall. So it is diagnosed by culture or serological examination. Culture or serological examination.
কথাগুলোর সামনে ইন ফিউচারে ক্লিয়ার হবে যখন তোমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজি করবা, তখন এই টার্মগুলো বেশ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, প্রত্যেকটা ব্যাকটেরিয়া, ইচ ব্যাকটেরিয়া হ্যাজ থিন ওয়াল হতে পারে, অথবা নো সেল ওয়াল হতে পারে, অথবা কোনোটা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া হতে পারে, অথবা কোনোটা খুবই ফ্লেক্সিবল সেল ওয়াল হতে পারে। এই ফর দিস রিজন গ্রাম স্টেইনিং ইজ নট ডান। সো যেহেতু গ্রাম স্টেইনিং ইজ নট ডান, সো অ্যানাদার মেথড গুলো তোমাদেরকে জানতে হবে। অ্যানাদার মেথড কোনগুলা ইউজ করা হয় ফর ডায়াগনোসিস, এটা কিন্তু পুরা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আপনারা এটা লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Now I recapitulate the gram staining. Just shortcut আমি আরেকবার একটু recapitulate করে দিচ্ছি যে তোমাদের কি কি কোশ্চেন আসে। হ্যাঁ, প্রথমে তো স্টেইনিং, হোয়াট ইজ স্টেইনিং একটা ডেফিনেশন হয়তো জিজ্ঞেস করতে পারে ভাই ভাই। সেকেন্ড, এটা কিন্তু আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ক্লাসিফাই স্টেইনিং মেথড আর রাইট ডিফারেন্ট স্টেইনিং মেথড। প্রত্যেকটা নাম লিখতে হবে এবং প্রত্যেকটা ইউজ জানতে হবে। আমি কিন্তু এই কথাগুলো বলে দিয়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড, আমরা যে স্টেনিং করব, বিফোর স্টেনিং আমরা স্টেনিং করে আমাদের মেইন পারপাস থাকে ব্যাকটেরিয়াটাকে ডায়াগনোসিস করা মাইক্রোস্কোপে। তো প্রথমে ফার্স্ট আমাদের হচ্ছে স্মিয়ার তৈরি করতে হবে, স্মিয়ার মেকিং ফ্রম স্যাম্পল অর কালচার। নাম্বার 2 স্টেনিং, নাম্বার 3 মাইক্রোস্কোপি। স্মিয়ার মেকিং এটা তোমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট ফর ভাইবা, এটা লিখে রাখো ভাইবা। তবে একটা জিনিস জিজ্ঞেস করে, which substance are used for fixation, এটা পুরো রিটেন কোশ্চেনের জন্য। ফিক্সেশন, in fixation which methods are used, দুইটা ওয়ে, হিট এন্ড অ্যালকোহল, দুইটার কি ফাংশন সেটা জানতে হবে, এটা রিটেন। নেক্সট, গ্রাম স্টেনিং যেহেতু আমাদের মেইন কনসার্ন এই মুহূর্তে, সো তোমাদের একটা রিকোয়ারমেন্ট জিজ্ঞেস করে যে কয়টা ডাই ইউজ করে। 4টা ডাই, 4টা ডাইয়ের ফাংশন জানতে হবে। একটা প্রাইমারি স্টেইন, সেকেন্ড আয়োডিন সলিউশনের নামটা জেনে রাখো, আয়োডিন সলিউশন লুগোলস আয়োডিন অথবা গ্রামস আয়োডিন এটাকে বলা হয়। হ্যাঁ, এন্ড ইট অ্যাক্টস অ্যাজ মর্ডেন্ট। এটা মর্ডেন্ট হিসেবে কেন ইউজ করা, why it is used as mordantin, এই কোশ্চেনটা আসে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখা। why this is used as mordantin, আমি বলেছি it intensify the stain of the primary stain, প্রাইমারি স্টেনে যেটা ইউজ করা হয়েছে সে কালারটাকে আরো তীব্র করে, সেজন্য এটাকে মর্ডেন্টিং বলা হয়। আর ডিকালারাইজার হিসেবে এখানে এসিটোন আর অ্যালকোহল ইউজ করা হয়। নেক্সট, আমি প্রসিডিউর দেখিয়েছি কালকে, প্রসিডিউরে দেখার সময় আমি প্রত্যেকটা বলেছি কালার, অ্যাকর্ডিং টু কালার তোমাদের কি কালার তৈরি হবে। হ্যাঁ, গ্রাম অ্যাজ এ হোল সেল ওয়ালটা কি হবে, দেন আয়োডিন ট্রিটমেন্ট দিলে কি হবে, ডিকালারাইজ করার পরে গ্রাম পজিটিভ গুলো পার্পল থাকে, আর ডিকালারাইজেশন করার পরে যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিকালারাইজ হয়ে যায়, সো দে আর কালারলেস। তারপর আমরা যখন কাউন্টার স্টেনিং দিব তখনই আমাদের মেইন কালারটা চিন্তা করতে হবে। গ্রাম পজিটিভ যেহেতু ডিকালারাইজ হয় না, সো দে বিকামস পার্পল, আর কাউন্টার স্টেনিংটা দিলাম, সো গ্রাম নেগেটিভ দ্বারা হলো পিঙ্ক কালার। এই জিনিসটা জানতে হবে। তো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় এখানে, যে কাউন্টার স্টেনিং এর কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কাউন্টার স্টেনিং, আমি এটাকে বলে দেই। গ্রাম নেগেটিভ যেহেতু কালারলেস হলো তাদেরকে স্টেন দিব, আর একটা হলো ইট স্টেন্স দ্য ব্যাকগ্রাউন্ড। কথাগুলো কিন্তু কালকে আমি বলে বলে লিখে দিয়েছি, সো এটা আপনাদেরকে বুঝে বলতে হবে ভাইবাতে। ব্যাকগ্রাউন্ড কি অলসো কালার, প্রত্যেকটা স্টেপ দেখালাম এখানে, প্রত্যেকটা কালার, ভায়োলেট কোনটা, ইয়েলো কোনটা, রেড, এই জিনিসটা আপনাদেরকে দেখে দেখে এটা আবার রিক্যাপিচুলেট করতে হবে। নেক্সট, এগুলো কিন্তু আমি বলেছি, দেখলাম ছবি। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের রিটেনে আসে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রাম স্টেনিং। ইম্পর্টেন্স বললে সেম এই দুইটা ওয়ার্ড, এই দুইটা আপনাদের ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, অথবা কখনো যদি বলে গ্রাম স্টেনিং করার পরে তুমি মাইক্রোস্কোপিতে কি পাবা, which findings are seen in microscopy after gram staining, এই কথাটা লিখতে পারো। বা what is the result or findings of the gram staining, কথা কিন্তু একই, রেজাল্ট বলো ফাইন্ডিংস বলো, তোমাকে এই কথাগুলাই লিখতে হবে। রেজাল্ট হলে এগুলাই লিখতে হবে, ফাইন্ডিংস বললো সেম, ইম্পর্টেন্স বললো সেম। ফার্স্ট হলো টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া,
একটা ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করার জন্য আমরা কালার, মরফোলজি, অ্যারেঞ্জমেন্ট তিনটা দেখে তিনটার এক্সাম্পল সহ বুঝিয়ে আপনাদেরকে লিখতে হবে এই স্টাইলে। অ্যারেঞ্জমেন্টে ক্লাস্টার, চেইন, পেয়ারে তোমরা প্লিজ এক্সাম্পল দিয়ে এটাকে বুঝাবা। আর সেকেন্ড বলছি এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক আমরা কি ইউজ করতে পারি সেটার একটা আইডিয়া দিতে পারি। আর লাস্ট অফ অল একটা প্রিন্সিপাল, এত বড় হয়তো রিটেনে দিতে পারে নাও দিতে পারে, তোমরা জাস্ট আমরা যেই প্রসিডিউরটা পড়েছি সেটারই একটা সামারি, এটা প্রিন্সিপাল। আর in which bacteria gram staining is not done, that is very important, আমি already mention করেছি। Now I close the gram staining topics and we'll start ZN staining মানে gel Nielsen staining. Please write it properly. এই নামটা আপনারা স্পেলিং অনেকে ভুল করেন। ZEHL হবে একটা হাইফেন, দেন Nielsen and EELSEN, স্পেলিং যাতে মিস্টেক না করা হয়। Gram staining and ZN staining, it is our main staining in our microbiology practical. So this another name is acid fast staining. Acid fast staining, another name. Okay, please anyone show me your face. আমার কাছে খুবই মনে হয় মানে ইয়ে লাগতেছে যে আমি কিছুক্ষণ পরে হয়তো ঘুমেও যেতে পারি, আমি তো ভুলেও যেতে পারি যে আমি যে আসলে কোনো ইয়েতে আছি, ক্লাসে আছি। Please anyone show me your face. Okay, just what's your name? বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে না, বলতেছে হোয়াটস ইউর নেম, তোমার নামটা কি আমার একটু বলো। আচ্ছা, ওকে। The acid fast staining is another name of gel Nielsen staining. Okay, এটা মেইনলি কেন ইউজ করা, why it is used, লেখা আছে used to detect Mycobacterium tuberculosis. অলরেডি আমি কিন্তু বলেছি Mycobacterium tuberculosis দেখার জন্য কিন্তু গ্রাম স্টেনিং ইউজ করা হয় না। সো এটা দেখার জন্য আমরা মেইনলি ইউজ করি অ্যাসিড ফাস্ট স্টেনিং আর জেল নেলসন স্টেন, একই দুইটা। 3 steps are done. These 3 steps are done in case of gram staining and also in case of acid fast staining. যে কোনো স্টেনিং এ তোমরা এই তিনটা স্টেপ কিন্তু ফলো করবে। ফার্স্ট স্মিয়ার মেকিং, যেভাবে আমরা কালকে স্যাম্পল স্মিয়ার করেছি, স্মিয়ার মেকিং করেছি, ঠিক একই উপায়ে তোমার অ্যাসিড ফাস্টের জন্য স্টেনিং মেথডে ওইভাবেই করতে হবে। যেমন ধরো আমি যদি চিন্তা করি আমার পেশেন্টের লাংসে টিবি হয়েছে, এখন আমার টিবি ডায়াগনোসিস করতে হবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। স্পুটামের যেভাবে আমরা স্মিয়ার মেকিং তৈরি করেছি কালকে, যেভাবে স্যাম্পল থেকে গতকালকে আমরা গ্রাম স্টেনিং এ বলেছি, ঠিক একই উপায়ে স্মিয়ার মেকিংটা তৈরি করতে হবে। সেকেন্ড স্টেনিং, এখানে স্টেনিং করবা তুমি অ্যাসিড ফাস্ট স্টেনিং আর জেডএন স্টেনিং, এটাই আজকে আমরা করব। এন্ড স্টেনিং করার পরে আমরা মাইক্রোস্কোপিতে আমাদের ফাইন্ডিংসটা দেখি। এখানে লিখে রাখো মাইক্রোস্কোপির মধ্যে লাইট মাইক্রোস্কোপি। আমাদের মাইক্রোবায়োলজিতে আমরা গ্রাম স্টেনিং এন্ড ইন কেস অফ এমটিবি যে কোনো ব্যাকটেরিয়া that are seen by light microscopy, কথাটা লিখে রাখো লাইট মাইক্রোস্কোপি, এবং কত পাওয়ারে দেখি, 100 এ দেখি, 100 পাওয়ার। ওকে, নেক্সট লিখে রাখো। নাও আই চেঞ্জ মাই সেকেন্ড স্লাইড। রিকোয়ারমেন্ট, আমাদের স্টেনিং এ প্রথমে আমরা করি রিকোয়ারমেন্ট। এখানে আমি 3টা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছি। গতকালকে কিন্তু কয়টা রিকোয়ারমেন্ট ছিল বলো তো স্টুডেন্টস? In last lecture in gram staining, how many requirements are written? হ্যাঁ, 4টা। এখানে কিন্তু 3টা। তাহলে তোমরা লিখে রাখো রিকোয়ারমেন্টে রাইটে রিকোয়ারমেন্ট আর লেফটে প্রসিডিউরে আমরা যে স্টেপগুলো গতকালকে দেখেছি না, যে কালার কোনটা কিভাবে হয়, ওই প্রসিডিউরে কালার গুলো আমরা লিখবো। লেফটে, তাহলে তোমাদের বারবার লিখতে হবে না এই কথাগুলো। 1 2 3 গ্যাপ দিয়ে লিখেন, প্লাস on the left এ প্রসিডিউর লিখেন। প্রসিডিউর 1 এ এটা কিন্তু সাজানো হয়েছে অ্যাকর্ডিং টু সিকোয়েন্স, কোন স্টেপের পরে কোন স্টেপটা করব সেটা অনুযায়ী এটা কিন্তু সাজানো হয়েছে। ফার্স্ট লিখো, আমরা ফার্স্ট যেটা ইউজ করি ডাই হিটেড ডাইলুটেড কার্বোফিসিন। গতকালকে বলেছি ডাইলুটেড কার্বোফিসিন, কোনো হিট করি নাই, কিন্তু
আজকে কিন্তু লিখেছি হিটেড ডাইলিউটেড কার্বন ফিউশন। কেন হিট ইউজ করি সেটা আমি পরে লিখে ফেলা। সো ইট অ্যাক্টস অ্যাজ প্রাইমারি স্টেন। এটা মেইন প্রাইমারি আমাদের ফার্স্ট ডাই, সো প্রাইমারি স্টেন হিসেবে এটা কাজ করে। সেকেন্ড, একটু গ্যাপ দিয়ে লেখো ফ্লো। হ্যাঁ, যখন প্রসিডিউর হবে সেম, মানে প্রথমে তোমাকে স্লাইডে দিতে হবে হিটেড ডাইলুটেড কার্বন ফিউশন। তো এটা তোমার আমাদের স্মিয়ারটাকে স্টেন দিবে। দেন যেটা ইউজ করব 20% sulfuric acid which acts as a decolorizer. 20% sulfuric acid. That is very important. এই লাইনটা আপনারা আন্ডারলাইন করে রাখেন। 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় ডিকালারাইজার হিসেবে। অনেক সময় ভাইভাতে প্রত্যেকটা স্টেপে জিজ্ঞেস করে যে হিটেডটা কেন দেওয়া হলো, 20% সালফিউরিক অ্যাসিড কেন দিচ্ছি, এটা কি হিসাবে কাজ করে, বা ডিকালারাইজার হিসেবে কোনটা ইউজ করা হয়, এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। 3 নাম্বার, একটু গ্যাপ দিয়ে লিখো প্লিজ রাইট methylene blue. Methylene blue, it acts as counter stain. Counter stain. Counter stain এর মধ্যে লিখো it stains background. Stains background. Okay. Do you complete? এই অংশটা কি লিখেছো? Do you complete? Do you complete? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা রাইটারটা লিখেছো। এখন আসো আমরা পিকচার দেখবো, সাথে সাথে এই যেগুলো আমি এক্সট্রা কথা বলবো প্লিজ সাথে সাথে ওই জিনিসগুলো লিখে ফেলবে। হ্যাঁ, আমি সেই জন্যই কিন্তু বলি যে একটু গ্যাপ দিয়ে লিখ। ওকে, আসো আমরা প্রসিডিউর দেখি। প্রসিডিউরে দেখো প্রথমে ফার্স্ট, দিস ইজ আওয়ার মেইন স্লাইড। একটা স্মিয়ার তৈরি করা হয়েছে, জাস্ট ইমাজিন এখানে একটা স্মিয়ার তৈরি করা হয়েছিল, এখন আমরা স্টেনিং করব। তাহলে ফার্স্ট স্টেনিংটা হলো আমার হিটেড ডাইলুটেড কার্বন ফিউশন। এখন ডাইলুটেড কার্বন ফিউশন আমরা কোন একটা টেস্ট টিউবে ডাইলুটেড কার্বন ফিউশন নিয়ে সেটা হিটেড করে দিতে পারি, অথবা কার্বন ফিউশন স্লাইডে রেখে আমরা হিট করতে পারি, দুইটাই করা যায়। তো বেটার হিটেড করে দেওয়াটা, কথা বুঝছো? সেটাই দেখো। আমাদের কালারটা কি বলতো? ডাইলুটেড কার্বন ফিউশন কালারটা কি এখানে? পিঙ্ক কালার। আচ্ছা, পিঙ্ক কালার। ওকে, ভালো কথা। তো পিঙ্ক কালার ঠিক, কিন্তু অ্যাকচুয়াল কালারটা হচ্ছে রেড, বুঝছো? তো যেটা ডাইলুশন করার পরেও কিন্তু অ্যাকচুয়ালি রেডই থাকে। এখানে হয়তো কিছুটা ধরো কালারিং এ আমাদের প্রবলেম, স্লাইড লিখে রাখো ডাইলুটেড কার্বন ফিউশন। হ্যাঁ, সেখানে আমাদের কালারটা কি হবে, যে আমরা স্টেনিং করলাম, সো ব্যাকটেরিয়া টেক্স ফার্স্ট হচ্ছে রেড কালার, লিখে রাখো রেড। রেড লিখেছো? অন দা লেফটে তোমার ব্যাকটেরিয়ার কালারটা কেমন হবে? ব্যাকটেরিয়া লুকস রেড, ব্যাসিলাই লুকস রেড। আচ্ছা, ওকে। সেকেন্ড স্টেপ, এটার পরে আমরা সেকেন্ড, আমরা কিন্তু এখানে হিটেড করা হয়েছে, স্লাইডের মধ্যে দিয়ে হিট করাটা একটু টাফ। সেক্ষেত্রে আমি বলেছি প্রথমে ওই ডাইলুটেড কার্বন ফিউশনটা হিট করে দিলেটাই সবচেয়ে বেটার। আমরা সেটাই প্রসিডিউর করছি। আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। যখন সেকেন্ড স্টেপে যাব, এই সময় আমাদেরকে একটা ওয়াশিং দিতে হয়, লিখে রাখো। ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ আমি বলেছি না একটা গ্যাপ, সেখানে লিখে রাখো ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। এই কথাটা, এই যে এখান থেকে স্টেপে যখন যাবেন একটা অ্যারো চিহ্ন দেন, দিয়ে লিখেন ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। ওকে, সেকেন্ড স্টেপ আমি কি বলেছি, ডিকালারাইজার কোনটা ইউজ করব বলো তো সেকেন্ড স্টেপে? দেখি বলো তোমরা লিখছো যেটা। ডু ইউ রাইট মাই লেকচার, নাকি শুধু তাকায় থাকো? সাথে সাথে লিখে ম্যাম 20% সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিকালারাইজ আমরা করব। হ্যাঁ, তাহলে আমরা এই স্টেপে 20% সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। এখন ছবি দেখে বলো, আমাদের তো মেইন কনসার্ন তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা ব্যাসিলাই দেখ, এটা কি ডিকালারাইজ হয়েছে? লুক এট, এখানেও কিন্তু ব্যাসিলাই রেড কালারে ছিল, এখানেও কিন্তু প্রায় রেডি, এটা কিন্তু রেডি বলবা আলটিমেট, এটা পিঙ্ক বলো না। এখন আমাকে বলো এটা কি ডিকালারাইজ হয়েছে? ডিকালারাইজ মানে কি? কালারটাকে রিমুভ করে ফেলবে।
ওই ব্যাসিলাইটা ডিকালারাইজ হয়ে যাবে, কালারলেস। তোমাদের কথা শুনে তাই তো মনে হচ্ছে, বাট দেখো 20% সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরে কি ডিকালারাইজ হয়েছে? যেটা দেখো সেটাই বলো না আমাকে। না হয় নাই No, ম্যাম। ma'am. এখানে হলো এটাই ইম্পর্টেন্ট। হিয়ার দ্য ব্যাকটেরিয়া রেজিস্ট ডিকালারাইজেশন আফটার ইউজ অফ 20% সালফিউরিক অ্যাসিড। কথা বুঝছো? এই স্টেপে কিন্তু দেখো তারা কিন্তু ডিকালারাইজ হয় না, রেজিস্ট করেছে, কিন্তু এটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই কথাটা এখানে লেখা রাখেন। 20% সালফিউরিক অ্যাসিড যে ইউজ করছেন, ব্রেকেট একটা কথা লিখে রাখেন, দে রেজিস্ট, ব্যাসিলার রেজিস্ট ডিকালারাইজেশন। সে কিন্তু ডিকালারাইজ হয় না, যেই রেটটা ছিল সেই রেটটাই কিন্তু আছে। কারা তোমার দেখো ডিকালারাইজ হয়েছে, দেখো প্রথম যে ফার্স্ট স্যাম্পলটা দেখো তো, কিছু কিছু গোল গোল রাউন্ড রাউন্ড কিছু কক্কায় আদার কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, তারা কিন্তু ডিকালারাইজ হয়েছে। খেয়াল করেছো ছবিটা? তোমাদের মনে হতে পারে ডিকালারাইজ যদি নাই হয়ে থাকে আমি কেন ইউজ করলাম, দরকার কি? আদার ব্যাকটেরিয়া তো থাকে স্যাম্পলে, তো শুধু তোমার টিবি থাকবে না, ব্যাকটেরিয়া, নর্মাল ব্যাকটেরিয়া, ফ্লোরাও থাকবে, কত কিছুই থাকতে পারে। আদার ব্যাকটেরিয়া, আদার যে এপিথেলিয়াল সেল বা পাস সেল, প্রত্যেকটাকে ডিকালারাইজ করে, শুধুমাত্র ব্যাসিলাইটা ছাড়া, ব্যাসিলাই, মাইক্রোলেকটিন, টিবি, ব্যাসিলাই ছাড়া বাকি সবাই ডিকালারাইজ করে ফেলছে। কথা বুঝছো? অনলি দে রেজিস্ট ডিকালারাইজেশন, এই জন্য তাদের কালারটা এখনো পিঙ্ক আছে। আসো নেক্সট, সেকেন্ড স্টেপ থেকে যখন থার্ড স্টেপে যাব, এখানে একটা ওয়াশিং লাগবে। এই যে সেকেন্ড স্টেপ থেকে থার্ড, এখানে একটা অ্যারো চিহ্ন দাও, দেন লেখো ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার, ওয়াশিং বাই ডিস্টিলড ওয়াটার। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা কথা লিখে রাখো, এই যে 20% সালফিউরিক অ্যাসিড কতক্ষণ ধরে রাখবে? 10 মিনিট লিখে রাখো, 10 মিনিট, 10 মিনিট। আর কার্বলফিউসিন এখানে টাইম রাখতে হবে, ডিউরেশন 1 মিনিট। দেন আমি থার্ড যে স্টেপটা ইউজ করতেছি, মিথিলিন ব্লু, ইট অ্যাক্টস অ্যাজ কাউন্টার স্টেন, এটা আমি বলেছিলাম না? এটা ডিউরেশন হলো 1 মিনিট, 1 মিনিট। সবচেয়ে বেশি কিন্তু রাখতে হয় ডিকালারেশন, 10 মিনিট রাখতে হয়। তাও এটা তোমার গ্যাপ দিয়ে 1-2 মিনিট রাখবে, ওয়াশ দেয়, 1-2 মিনিট রাখবে, আবার ওয়াশ দেয়, অল্টারনেট এভাবে করতে থাকে। হ্যাঁ, টোটাল 10 মিনিট। আর মিথিলিন ব্লু ফর 1 মিনিট। আসো তাহলে মিথিলিন ব্লু এর কাজ কি সেটাই দেখা। মিথিলিন ব্লু, এখানে মেইন কালারটা কি বলতো মিথিলিন ব্লু এর? এই যে মিথিলিন ব্লুটা দেওয়া হলো, হোয়াট ইজ দ্য কালার অফ মিথিলিন ব্লু? তাহলে পাশে লিখে রাখো মিথিলিন ব্লু, কালার হচ্ছে ব্লু। এই স্টেপে লিখে রাখো কালার ব্লু। সো আমাকে এবার বলো, ব্যাসিলাই তো পিঙ্কে আছে, সে কি এই ব্লু কালারটা কি নিবে? সে তো রেজিস্ট করছে, সে কিন্তু ডিকালারাইজ হয় নাই। সো কি ও কি ব্লু কালার নিবে? না ম্যাম, নিবে না তো। তো ব্লু কালার নিবে না, তাহলে আমি কেন কাউন্টার স্টেনটা ইউজ করতেছি? বিকজ আমার ব্যাকগ্রাউন্ড স্টেন করা প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রাস্ট থাকলে দেখবা যে যে কোনো জিনিস ইজিলি ডায়াগনোসিস করা হয়। একটা নীলের মধ্যে রেড জিনিস তোমার কাছে মনে হবে না এটা ইজিলি আমার মাইক্রোস্কোপে দেখা যাবে, ফিল্ডে খুব ইজিলি দেখা যাবে। কিন্তু আমাকে যাতে কন্ট্রাস্ট একটা কালার দেই, তাহলে ওই জিনিসটা খুব, আমি যে জিনিসটা ডায়াগনোসিস করতে যাচ্ছি সেটা ইজিলি ডায়াগনোসিস করা যায়। এটাই তোমাকে বললাম, মিথিলিন ব্লু এর কালার হলো ব্লু, আর এটা হলো ইট অ্যাক্টস অ্যাজ কাউন্টার স্টেন। কাউন্টার স্টেনের কাজ হলো, এখানে লিখে রাখো, ইট স্টেইনস ব্যাকগ্রাউন্ড। আদার যে তোমার সেল থাকবে, এপিথেলিয়াল সেল বলো, পাস সেল বলো, লিম্ফোসাইট বলো, অথবা কোনো আদার যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেটাকে সে ব্লু কালার দেবে। তাহলে আমার সুবিধা হলো একটা ব্লু এর মধ্যে আমি রেড ব্যাসিলাই পাবো। এখন আমরা ছবি দেখি, ছবি দেখলে নাও ইট উইল বি ক্লিয়ার। এই কথাগুলো কি লিখেছো? Do you write what I want to say in every procedure step? হ্যাঁ, ইয়েস ম্যাম। এটা কিন্তু লিখে রাখো প্লিজ। আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করি যে তুমি প্রাইমারি স্টেন কি দিলা, তো বললা ম্যাডাম হিটেড ডাইলুটেড কার্বলফিউসিন। এখানে হিটেড এই ওয়ার্ডটাতে প্লিজ আন্ডারলাইন করে রাখুন, খুবই ইম্পর্টেন্ট। জেডএন স্টেনে যদি হিটেড না বলেন টিচাররা খুবই অপছন্দ করবে। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার কালারটা কি হলো আমাকে বলো।
হিটেড কার্বোফ্লুরেসিন দেওয়ার পরে ব্যাসিলাই red কি কালার? red color রেড কালার। ওকে, তারপর সেকেন্ড স্টেপ কি করলাম আমরা? সেকেন্ড wash স্টেপ with distilled water হ্যাঁ, ওয়াশ দিয়ে ডিস্টিল ওয়াটার করলাম। এটা সেকেন্ড স্টেপ না বলার দরকার নাই, প্রতিটা স্টেপে যাওয়ার আগে আপনাকে ওয়াশিং দিতে হবে। যখন আমি সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ বলবো মেইন ল্যাঙ্গুয়েজ গুলো বলতে হবে, এই যে মেইন পার্ট। হ্যাঁ, তবে আপনাদেরকে জানতে হবে প্রতিটা স্টেপের আগে ওয়াশিং। হ্যাঁ, ওকে, তাহলে আমাকে বলো সেকেন্ড স্টেপটা কি? এখানে সেকেন্ড স্টেপ বলতে আমি 20% sulfuric acid দিব, তাহলে এটা কি কাজ করবে? ম্যাম ডিকালারাইজেশন করবে ডিকালারাইজ করবে। ওকে, এবার অ্যানাদার আরেকজন পারসন বলো, ব্যাকটেরিয়া কি ডিকালারাইজ হয়েছে? আমাকে ব্যাসিলাই দেখে বলো। ম্যাম না ম্যাম। কোনো ব্যাকটেরিয়া ডিকালারাইজ হয় নাই। সো এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এটা হলো দে রেজিস্ট ডিকালারাইজেশন। এই কথাটা কোথায় লিখছো? এর পাশে 20% সালফিউরিক অ্যাসিডের ব্র্যাকেটে লিখে রাখো ব্যাসিলার রেজিস্ট ডিকালারাইজেশন, তাহলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে। আমি what I want to say it will be easily clear for you. আচ্ছা, নেক্সট স্টেপ থার্ড। আচ্ছা, থার্ড আমরা কাউন্টার স্টেনিং হিসেবে কোন স্টেনিংটা ইউজ করি? ডাইটা ছবিতে বলে দিয়েছে ব্লু, সো হুইচ কালার, হুইচ স্টেনিং? কাউন্টার স্টেনিং এর জন্য মিথিলিন ব্লু। এই যে তোমরা তো দেখো না, তোমরা শুধু আমার স্লাইড গুলা দেখে যাও, এটা ভুল কাজ করো। আমি কিন্তু অনেক স্লোতে পড়াই, সাথে সাথে লিখে ফেলবে, আর যেটা লিখবে না সেটা পরে আপলোড করার পরে তোমরা দেখে নিও। আমি কিন্তু অনেক স্লোতে পড়াই দিই। মিথিলিন ব্লু, পাশে লিখো কালার ব্লু। এটা কাজ হলো কাউন্টার স্টেন। কাউন্টার স্টেনের কাজ কি? ইট স্টেনস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে স্টেনিং দিবে। সো টিবি ইজিলি ক্যান বি ডিটেক্টেড, নীলের মধ্যে সে রেডটাকে দেখবে। এবার আসো আমাদের মেইন পার্ট, আমরা ফাইন্ডিংসটাকে দেখি এবার মাইক্রোস্কোপিতে আমরা কিভাবে দেখি। তা আমি জিজ্ঞেস করতে পারি নেক্সট কথা, হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস অফ মাইক্রোস্কোপি? মাইক্রোস্কোপিতে কি ফাইন্ডিংস এটা হতে পারে, অথবা টিবি ব্যাসিলা দেখতে কেমন লাগবে আমাদের মাইক্রোস্কোপি, এটা তোমাদেরকে জানতে পারে। আসো দেখি আমরা। দেখো দিস ইজ, এটা কি কক্কাই না ব্যাসিলাই? পুরো ছবিটা দেখো, দেখে বলো। এটা ব্যাসিলাই ম্যাম, রড শেপ। হ্যাঁ, রড শেপ। কালারটা কি? অ্যাকচুয়ালি কালারটা কিন্তু Ma'am, রেড অথবা পিঙ্ক কালার, রেড অথবা পিঙ্ক হয়। হ্যাঁ, তো ইউজুয়ালি তোমরা রেড বলবা, টিচাররা রেড শুনতে এটা পছন্দ করে। হ্যাঁ, এত কালার করে সে মানে রেজিস্ট হয় না, তো কালারটা রেডই থাকে। তো লিখে রাখো রেড বিডেড, রেড ব্যাসিলাই বিডেড অ্যাপিয়ারেন্স লিখে রাখো। হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস অফ মাইক্রোস্কোপ? এটা কিন্তু খুবই ইনভ্যারিয়েবলি ইম্পর্টেন্ট ফর ইওর ভাইবা। লিখে রাখো স্টার মার্ক, প্লিজ আন্ডারলাইন দিস স্টেপ পুরো একদম। রেড ব্যাসিলাই উইথ বিডেড অ্যাপিয়ারেন্স। এখানে দেখো গোল 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 কিছু আছে, কিন্তু এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ওই যে একটা টার্ম আমি উল্লেখ করেছি মাইকুলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু নেক্সট স্লাইডে আমি বোঝাবো হোয়াট ইজ মাইকুলিক অ্যাসিড। এই মাইকুলিক অ্যাসিডের জন্য এটা বিডেড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে, দানা দানা দানা। লিখে রাখো উইথ বিডেড অ্যাপিয়ারেন্স। জিজ্ঞেস করতে পারে এটা বিডেড কেন, পাশে লিখো ডিউ টু প্রেজেন্স অফ মাইকুলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আছে, ওই ফ্যাটি অ্যাসিডের কারণে ওইটা বিডেড অ্যাপিয়ারেন্স। ডু ইউ কমপ্লিট? আর সাথে লিখো ব্যাকগ্রাউন্ডটা কি। এবার আমাকে নিজে বলো ব্যাকগ্রাউন্ড কি। এখানে কিছু সেল থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কি বলো তো? ম্যাম ব্লু। হ্যাঁ, ব্লু লিখে রাখো সাথে। তাহলে লিখে ফেলো ব্যাকগ্রাউন্ড বিকামস ব্লু। ছবিটা দেখছো? এখন ছবি দেখে আমাকে কথা। আসো নেক্সট আরেকটা ছবি দেখে সুন্দর। এটা হলো দেখো স্যাম্পল থেকে তুলে নেওয়া ছবি স্পুটামের। হ্যাঁ, এখানে দেখো প্রত্যেকটা সেল, দিস ইজ সেল, এপিথেলিয়াল সেল থাকতে পারে। এটা হলো একটা পাস সেল মানে নিউট্রোফিল। আমাদের নিউট্রোফিলে আমরা জানি যে 3টা থেকে 5টা লোব থাকে, নিউক্লিয়াস থাকে 1 2 3 3টা। হ্যাঁ, এরপর যেগুলো দেখবা সিঙ্গেল নিউক্লিয়াস, এটা লিম্ফোসাইট হতে পারে অথবা ম্যাক্রোফেজ হতে পারে। এরকম একটা যাদের নিউক্লিয়াস লিম্ফোসাইট অথবা ম্যাক্রোফেজ।
দিস ইজ লিম্ফোসাইট, একটা নিউক্লিয়াস। আর বড় বড় যে সেলগুলা, দিস ইজ এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে এপিথেলিয়াল সেল, বুঝতে পারছো? এগুলো হচ্ছে লিম্ফোসাইট, একটা নিউক্লিয়াস যেহেতু সিঙ্গেল নিউক্লিয়াস, সো দিস ইজ লিম্ফোসাইট। লিম্ফোসাইটে কিন্তু একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এবার আসো, পুরাটা ব্যাক সাইড আমাদের ব্লু, তার মধ্যে কি কিছু খেয়াল করা যায় যে কিছু ব্যাসিলাই শেপের রেড বা পিঙ্ক কালার টাইপের, দেখছো রেড কালার টাইপের কিছু আছে? হ্যাঁ, ডু ইউ সি? এগুলা কি? এগুলা ব্যাসিলাই আর কক্কাই? ম্যাম এগুলো ব্যাসিলাই। হ্যাঁ, ব্যাসিলাই কিন্তু। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা কিন্তু ব্যাসিলাই। ব্যাসিলাই, তাহলে এটা কালারটা কি? আমি বলেছি অলরেডি, কালারটা কি? কালার এখানে হালকা কালার লাইট পিঙ্ক হয়ে আছে, বাট তোমরা এটাকে রেড বলবা। সবসময় কিন্তু ছবিতে কন্ট্রাস্ট দেওয়া যায় না, হ্যাঁ, একদম পারফেক্টলি করা যায় না। তো সেটাই বললাম, দিস ইজ রেড ব্যাসিলাই বিডেড অ্যাপিয়ারেন্স। বিডেডটা এখানে ভালো বোঝা গেছে, বিডেড ছোট 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 বিডেড। হ্যাঁ, এখানে এটা লিখে রাখো রেড ব্যাসিলাই উইথ বিডেড অ্যাপিয়ারেন্স, কিন্তু এখানে ব্যাক সাইডটা খুব ভালো বোঝা যাচ্ছে না এই স্লাইডে। ব্যাক সাইডটা পুরো ব্লু, প্রত্যেকটা সেলকে সে স্টেন করে ফেলছে। কি বলো, এপিথেলিয়াল সেল, কি পাস সেল, কি লিম্ফোসাইট, ফাইবার, প্রত্যেকটাকে সে ব্লু করছে, তার চারপাশটাকে ব্লু। সেজন্য আমি বললাম ব্লু এর মধ্যে যদি রেড কন্ট্রাস্ট দাও, সেটা কিন্তু খুবই তোমার ইজিলি ডিটেকশন করা যায়। আমাদের টিবি ব্যাসিলার তো ডিটেক্ট করতে হবে, মিসিং যাতে না হয়, তো কন্ট্রাস্ট সেজন্য ইউজ করা হয়। কথা বুঝছো? এই কথাগুলা কি লিখেছেন আপনারা? আমি যে বললাম ব্লু ব্যাকগ্রাউন্ড, সুবিধা কি? একটা কন্ট্রাস্ট দিলে ইজি, ঠিক না? এই কথাগুলা লিখে রাখবেন। আচ্ছা, নাও আই চেঞ্জ মাই স্লাইড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ আফটার মাইক্রোস্কোপি, বা কি পেতে পারি মাইক্রোস্কোপিতে? লাইট মাইক্রোস্কোপি ইউজ করা হয় আমাদের মাইক্রোবায়োলজি, সবকিছু আমরা লাইট মাইক্রোস্কোপি, ল্যাবে যেগুলো আছে প্রত্যেকটা লাইট মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপি নাই। ইলেকট্রন মাইক্রোস্কোপি শুধু ভাইরোলজিতে পড়বে, এটা শুধু ইন ভাইবাতে, কিন্তু আমাদের ল্যাবে নাই। কিন্তু জিজ্ঞেস করতে পারে ল্যাবে কি ইলেকট্রন মাইক্রোস্কোপি আছে, তখন বলবো যে না ম্যাডাম, ইলেকট্রন মাইক্রোস্কোপি নাই। আচ্ছা, নাও প্রিন্সিপাল। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ জেডএন স্টেনিং? এতক্ষণ আমরা যা কথা বললাম সবকিছু সারমর্ম হলো এটা। কোন স্টেনটা দিলাম, কি কালার হলো, কেন হলো, এই কথাগুলা এই স্লাইডের মধ্যে লেখা আছে। জাস্ট এটা লিখো আর আমি সাথে সাথে তোমাদেরকে বলে দিই, এক্সপ্লেন করি। প্রিন্সিপাল, TB bacilli has unusual cell wall. Unusual cell wall. Mycobacterium TB. Mycobacterium TB, they have unusual cell wall. কেন? Because they contain high concentration of myconic acid. Myconic acid হলো fatty acid. High concentration of fatty acid, that means myconic acid. ভিতরে ব্র্যাকেটে লিখে রাখেন they have no peptidoglycan layer. They have no peptidoglycan layer. দেখো আমি কিন্তু স্লোলি বলি, তোমরা কিন্তু পুরা লেকচারেই কিন্তু আমার লেকচার উঠে ফেলতে পারো। আচ্ছা, হলো? এটা হলো একটা প্রাইমারি স্টেন দিলাম। দেন স্টেইনড উইথ, এই যে তোমার সেল ওয়ালটাকে কি করলাম আমরা এক্সপ্লেন করলাম, যেটা মাইক্রোনিক অ্যাসিড দিয়ে তৈরি। সেকেন্ড, স্টেইনড উইথ হিটেড ডাইলুটেড কার্বোফিউসিল। হিটেড ডাইলুটেড কার্বোফিউসিল, এই টার্মটাতে লিখে রাখেন হিটেড, এখানে আন্ডারলাইন করেন হিটেড। হিট কেন ইউজ করা হয় জিজ্ঞেস করা হতে পারে, হোয়াই হিট ইজ ইউজড। আমি তোমাদেরকে বলেছি এটা নর্মাল সেল ওয়াল না, পেপটিডোগ্লাইকেন নাই, মাইক্রোনিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এটার মধ্যে দিয়ে যাতে ডাই যায়, ছোট ছোট পোর তৈরি করা হয়। কিভাবে? হিট দিলে ভিতরে ছিদ্র তৈরি হয়। ছিদ্র হলে তুমি যে ডাইলুটেড কার্বোফিউসিন দিয়েছো, সেটা ইজিলি ইট ক্যান পেনিট্রেট ইনটু দ্য সেল ওয়াল। এটাই লিখলাম। হিট ইউজ করা কেন? ইট ইনক্রিজেস পেনিট্রেশন অফ দ্য সেল ওয়াল। It increases penetration of dye into the cell wall, বা increases penetration of the cell wall, cell wall এর penetration টাকে বাড়ায়।
তাহলে dye easily enter into the cell wall. লিখে রাখো, increases penetration of the cell wall, which increases entry of dye into cell wall. ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো। আচ্ছা, থার্ড, আমি কার্বন ফিউশন ইউজ করেছি, করার পরে ইউজ করলাম ডিকালারাইজেশন, সেটাই লিখলাম। আফটার প্রাইমারি স্টেনিং they resist decolorization by 20% sulfuric acid. 20% sulfuric acid. After primary staining, they resist decolorization by 20% sulfuric acid. এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রাইমারি স্টেন করার পরে রেড হলো ব্যাসিলাই, এরপর ডিকালারাইজ করার জন্য 20% সালফিউরিক অ্যাসিড ইজ গিভেন, বাট যেহেতু তার মাইক্রোলিক অ্যাসিড আছে, সে কিন্তু এটাকে ডিকালারাইজ করে, মানে রেজিস্ট করে, কিন্তু সে কিন্তু তোমার ডিকালারাইজ হয় না। এটাই বললাম, দে রেজিস্ট ডিকালারাইজেশন। থার্ড, আফটার কাউন্টার স্টেনিং দিলা, করার পরে Mycobacterium tuberculosis becomes red bacilli, becomes red, and backgrounds becomes blue. যেহেতু এটা ডিকালারাইজেশনটাকে রেজিস্ট করছে, সো আগে যেরকম কালার ছিল সেম কালারটাই থাকবে, রেড ব্যাসিলাইটা রেড থাকবে, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু। এখন আমাকে বলো, ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা, তো কি কাউন্টার স্টেনিং হিসেবে কি ইউজ করা হয়েছে? কোন ডাইটা? মিথিলিন ব্লু ইউজ করা হয়েছে। মিথিলিন ব্লু। দেখছো, আমি ছবিতেও কিন্তু কালার তোমাদের জন্য দিচ্ছি, রেড এন্ড ব্লু। তোমরা দেখো না মেয়েদের ড্রেসের মাঝখানে পুরো ব্লু এর মধ্যে রেড, এত কমনলি ইউজ করছে যে ওই কালারে এখন আর ইউজ করতে ইচ্ছে করে না। দেখছো, কন্ট্রাস্টও কিন্তু মেয়েদের ড্রেসের কালারও কিন্তু এত বেশি দিত যে ব্লু এর মধ্যে রেড। বুঝতে পারছো, যেটা কন্ট্রাস্ট একটা সুন্দর লাগে দেখতে। সেটাও কিন্তু এরকম, মানে মাইক্রোবায়োলজিতেও এমন কিছু ইউজ করা হয় যে একটা কন্ট্রাস্ট দিলে ওই জিনিসটা ইজিলি ডিটেক্ট করা হয়। যেমন ধরো তুমি একটা ডার্ক কালোর মধ্যে সাদা ইজিলি কিন্তু ডিটেক্ট করা যায়, ঠিক না? আবার ব্লু এর মধ্যে রেড, এই কন্ট্রাস্টে কিন্তু খুব ম্যাচ হয়। এটাও কিন্তু এই ধরনের এই জিনিসগুলো চিন্তা করা হয়, কোনটা দিলে কোনটা বেটার। ওকে, নাও ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? Do you complete? Yeah. Students? জি ম্যাম। আচ্ছা, ওকে ওকে, তোমরা, আমি চাই তোমরা লিখো, বুঝতে পারছো? আমার কোনো প্রবলেম নেই, লিখে নাও আই চেঞ্জ মাই স্লাইড। এটা কিন্তু লেখা হয়, জিজ্ঞেস করো, why Mycobacterium tuberculosis is called AFB? টিউবারকুলোসিস কে কেন বলা হয় অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া? তোমরা প্রিভিয়াস যে স্লাইডটা লিখেছো সেই স্লাইডগুলোই আমি এখানে লিখেছি, 3টা পয়েন্ট লিখে ফেলো, পরে দেখবা যে না লিখলে আবার কিছু মনে থাকে না। লিখে ফেলো কেন এটাকে বলা হয় অ্যাসিড ফাস্ট। দেখো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দে হ্যাভ আনইউজুয়াল সেল ওয়াল। আমি তো বলেছি আনইউজুয়াল সেল ওয়াল আছে কেন? বিকজ দে কন্টেন হাই কনসেন্ট্রেশন অফ ফ্যাটি অ্যাসিড, মাইক্রোলিক অ্যাসিড। কথাটা আবার রিপিট লিখেন, ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো, দে হ্যাভ নো সেল পেপটিডোগ্লাইকান লেয়ার। এটা তোমাদের জানার জন্য। আমি জিজ্ঞেস করতে পারি তাদের কি পেপটিডোগ্লাইকান লেয়ার আছে? না ম্যাডাম, তাদের তো পেপটিডোগ্লাইকান লেয়ার নেই। ওকে, সেকেন্ড, it is stained with heated diluted carbonfusin. It is stained with heated diluted carbonfusin. After primary staining, they resist decolorization by 20% sulfuric acid. আচ্ছা, দেখো, স্টেনিং করার পরে লিখলাম 20% সালফিউরিক অ্যাসিড দেওয়ার পরেও সে রেজিস্ট করলো। দ্যাট মিন্স এখন আমাকে বলা, তার কি কোনো অ্যাসিডের প্রতি কোনো অ্যাট্রাকশন আছে? ইজ দেয়ার এনি অ্যাট্রাকশন টু অ্যাসিড? সে কিন্তু 20% হাই দিছো একটা কনসেন্ট্রেশন, তারপরও তার রেজিস্ট করলো, সে কিন্তু ডিকালারাইজ হয় না। তাহলে অ্যাসিডের প্রতি কি তার কোনো অ্যাট্রাকশন আছে? ইজ দেয়ার এনি অ্যাট্রাকশন টু অ্যাসিড? না ম্যাম। তাহলে নাই।
অ্যাসিড ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড বলতে এখানে বোঝানো হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। ফাস্ট মানে উপবাস, আমরা খাওয়া দাওয়া করি না, মানে তার কোনো অ্যাট্রাকশন নাই খাবারের প্রতি। কথা বুঝতে পারছো? দে হ্যাভ নো অ্যাট্রাকশন টু দিস কম্পোনেন্ট, এটাকে বলা হয় ফাস্ট। এই জন্য এটাকে বলা হয় দিস ইজ কল্ড অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস। এটাই বলবা প্রথমে যে ম্যাডাম তাদের তো একটা আনইউজুয়াল সেল ওয়াল আছে দ্যাট কনসিস্ট অফ মেইনলি মাইক্রোলিক অ্যাসিড। এই মাইক্রোলিক অ্যাসিডের একটা প্রপার্টি হলো আমরা যখন এটাকে প্রাইমারি স্টেন দিব, when we use primary stent with কার্বলফিউসিন, এটা ব্যাসিলাইটা রেড হবে। কিন্তু প্রাইমারি স্টেন দেওয়ার পরে যদি আমরা 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করি, সেটা ডিকালারাইজ হয় না, দে রেজিস্ট ডিকালারাইজেশন বাই 20% সালফিউরিক অ্যাসিড, ডিকালারাইজেশন হয় না। দ্যাট মিন্স তাদের অ্যাসিডের প্রতি কোনো অ্যাট্রাকশন, সো দিস ইজ কল্ড অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস লাইন? আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন? Yes, ma'am. হ্যাঁ, নাকি আবার এক্সপ্লেইন করতে হবে কোনটা? বুঝছি এখানে না, জিজ্ঞেস লাগবে না। করে ভাইবা, এটা তাহলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা এন্ড অলসো ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সামিনেশন। প্লিজ লিখে রাখেন ভাইবা এন্ড রিটেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে why it is called acid fast, প্রথমে সুন্দর করে বোঝায় বলবা। দেখো ইংলিশে বলতে পারলে ভালো, না বলতে পারো ইংলিশ বেঙ্গলি মিক্স করে বলবে, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? আরেকটা জিনিস করবা তোমরা, তোমরা হলো একজন আরেকজনকে মুখে বলবা, যেটা পড়বা সেটা মুখে বলবা, তাহলে তোমাদের ফ্লুয়েন্সি অনেক ভালো হবে। হ্যাঁ, তো প্রথমে বলবো যে ম্যাডাম এটাকে প্রাইমারি স্টেন করা হলো উইথ কার্বলফিউসিন দিয়ে ডাইলুটেড, হিটেড ডাইলুটেড। স্টেনিং করার পরে আমরা যদি ডিকালারাইজ করতে চাই 20% ডিকালারাইজেশন দিয়ে, তাহলে ডিকালারাইজেশনটাকে তারা রেজিস্ট করে, দে রেজিস্ট ডিকালারাইজেশন আফটার 20% সালফিউরিক অ্যাসিড। যেহেতু ডিকালারাইজ করতেছে, রেজিস্ট করতেছে, সো এই জন্য এটাকে বলা হয় অ্যাসিড ফাস্ট, কারণ অ্যাসিডের প্রতি দে হ্যাভ নো অ্যাট্রাকশন। এটাই আমি বোঝাতে, ফাস্ট মানে উপবাস, FAST ফাস্ট। আমি কিন্তু দেখো FIRST ইউজ করি না, ফাস্ট ফাস্ট হচ্ছে FAST। ওকে, নাও নেক্সট স্লাইড। শেষ কিন্তু এই স্লাইড হলে আমার আজকে টুডে টপিকস শেষ হয়ে যাবে। মডিফাইড ZN স্টেনিং। দেখো আমরা কিন্তু এতক্ষণ ZN স্টেনিং পড়েছি, জেল নেলসন স্টেনিং, শুধু মডিফাইড একটা টার্ম লেখা হচ্ছে, মানে একটা কম্পোনেন্ট একটু মডিফিকেশন করা হয়। কোন কম্পোনেন্টটা? সালফিউরিক অ্যাসিড। ইউজুয়ালি আমরা ZN স্টেনিং ইউজ করি 20%। এই 20% না ইউজ করে কিছু কনসেন্ট্রেশন কমানো হয় ইন আদার সিচুয়েশন, এটা লিখে রাখো। 5% সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড, প্রসিডিউর সেম, শুধু মডিফিকেশন করা হবে। 5% sulfuric acid is used to detect mycobacterium leprae. leprae দেখার জন্য 5% sulfuric acid, সেই জন্যই কিন্তু এটাকে বলা হয়েছে মডিফিকেশন। মেইন আমাদের 20%, এখান থেকে যেহেতু আমরা কনসেন্ট্রেশনটাকে একটু কমাচ্ছি, এদিক সেদিক করছি, সেই জন্য এটাকে বলা হয় মডিফাইড। সেকেন্ড, 1% sulfuric acid that is used to detect actinomyces. Actinomyces. Third, 0.5% sulfuric acid is used to see spore. কিছুদিন আগে আমি স্পোর পড়িয়েছিলাম, সেখানে আমি বললাম স্পোরটাকে গ্রাম স্টেনিং করতে। গ্রাম স্টেনিং ইজ আনস্টেইনড হবে, দেখা যাবে না স্পোরটা। কিভাবে দেখবো? মডিফাইড ZN স্টেনিং আমি বলেছিলাম, আর এটা বলেছি ZN স্টেনিং করার সময় এক্সপ্লেইন করবো, এই কথাটাই লিখলাম। মডিফাইড ZN স্টেনিং দিয়ে স্পোর দেখা যাবে, তখন এটা কত পার্সেন্ট? 0.5% সালফিউরিক অ্যাসিড। এই টার্মটা লিখে রাখেন প্লিজ। স্পোর ইজ সিন বাই মডিফাইড ZN স্টেনিং। তোমরা কিন্তু স্পোরের ল্যাব ডায়াগনোসিসের মধ্যে কথাটা লিখতে হবে, 0.5% সালফিউরিক অ্যাসিড ইজ ইউজড। থার্ড, ফোর্থ, আদার্স সিস্ট অফ প্যারাসাইট। কিছু প্যারাসাইটের সিস্ট দেখার জন্য মডিফাইড ZN স্টেনিং ইউজ করা হয়, দ্যাট ইজ ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। নামটা লিখে রাখো, প্যারাসাইট যখন পড়বে তখন এটা জানতে হবে, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম। ডু ইউ কমপ্লিট? আচ্ছা লিখো, সমস্যা নেই। 5% sulfuric acid to detect Mycobacterium leprae.
1% sulfuric acid to detect actinomyces, 0.5% sulfuric acid to detect spore and cyst. আচ্ছা তোমরা না অনেক সময় ভুলে যেতে পারো কোনটাতে 5%, কোনটাতে 1%, কোনটাতে 0.5। তোমাদেরকে আমি মনে রাখি বলে দেয়। ব্যাকটেরিয়া শুরু করবা, ব্যাসিলাই গুলা ব্যাকটেরিয়া গুলো শুরু করবা হায়ার কনসেন্ট্রেশন। আমরা কিন্তু হায়ার থেকে লোতে চলে গেছি 5-1। যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম টিবি আমাদের একটা ইম্পর্টেন্ট, যেটা জেডএন স্টেনিং দিয়ে ইউজ করি, সো মাইক্রোব্যাকটেরিয়াম টিবিরই অ্যানাদার একটা স্পেসিস, মানে মাইক্রোব্যাকটেরিয়াম ইজ দ্য মেইন জেনাস, এটা অ্যানাদার একটা স্পেসিস হলো মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। তো ল্যাপ্রিটা আমরা 5% দিয়ে ইউজ করি, ওকে, কাছাকাছি যেটা। সেকেন্ড অ্যাক্টিনোমাইসিস, আমাদের একটা গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এটা দেখার জন্য 1%, মানে এক স্টেপ আরো ডাউন, অ্যানাদার ব্যাকটেরিয়া। তো ব্যাসিলের মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো স্পোর, ভিতরের একটা কম্পোনেন্ট দেখা যাবে, আরো কনসেন্ট্রেশন কমাই দেব আমরা, লো করে দেব, দ্যাট ইজ 0.5%, 5% সালফিউরিক অ্যাসিড, ওকে। এন্ড ফাইনালি হলো সিস্টার প্যারাসাইট, এটাও তোমার দেখা যাবে ক্রিপ্টোস করে পারবে। ডু ইউ কমপ্লিট দিস স্লাইড? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা শোনো, এখন আমি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করি, পড়ার রিলেটেড না। তোমরা কি আমার এন্টামি বা হিস্টোলাইটিকার যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম তোমরা কি কমপ্লিট করেছো? ডু ইউ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট? আমি কি 2 সপ্তাহ আগে দিয়েছি, আর 2 to 3 weeks। অনেকবার বলেছি যে তোমরা কি কমপ্লিট করেছো স্টুডেন্টস? আচ্ছা শোনো, কমপ্লিট যদি না করে থাকো প্লিজ কমপ্লিট করো। তোমাদের মধ্যে কোনো কি আছে, লিডারশিপ কেউ আছে যে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা তোমাদের ফেসবুকে তোমাদের গ্রুপে এটা বলা হয় না, মানে গ্রুপে এটা দিয়ে দেওয়া হয় না, বা যখন তোমাদের লেকচাররা বলে যে এটা অ্যাসাইনমেন্ট, তোমরা এটা গ্রুপে এটা শো করো না যে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে? আমি কিন্তু 3 weeks আগে কিন্তু ইন্টারভিউ বা হিস্টোলাইট থেকে দিয়েছি, বাট এখনো তোমরা অনেকেই কমপ্লিট করো নাই। তোমাদের মধ্যে অনেকেই কমপ্লিট করেছে, অনেকেই করে নাই। প্লিজ যারা কমপ্লিট করছে জেনে নিয়ে আমার লেকচার ফলো করে সেগুলো লিখে লেকচারারদের কাছে আপনারা পাঠান। তবে আজকে আমি যেগুলা দিব, কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব। আমি এই মাসে শুরুতে 3টা লেকচার নিয়েছি, তোমার ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচারের উপর, আর ক্লাসিফিকেশন, আর ইন্ট্রোডাকশন। এই 3টা থেকে আমি কিছু কোশ্চেন দেই, তোমরা এগুলা লিখো, জাস্ট কোশ্চেন গুলা লিখো। প্রথমে লিখো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে, what is the difference, classify microorganism, classify microorganism। এটার সাথে লিখো what is the difference between prokaryotes and eukaryotes, prokaryotes and eukaryotes, ওকে। এটা হলো 1 নাম্বার। এটা আমাদেরকে আপনাদেরকে লিখতে হবে। আমি যেটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়েছি, যেভাবে সুন্দর করে স্লাইড যেভাবে ইয়ে করছি, ঠিক সেই অনুযায়ী মেথড গুলা ফলো করবেন। সেকেন্ড, ক্লাসিফিকেশনে আমি একটা চ্যাপ্টার পড়িয়েছি, সেই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু মরফোলজি, ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু মরফোলজি। মরফোলজি ক্লাসিফিকেশন লিখবেন, উইথ এক্সাম্পল আপনারা দিবেন। কিন্তু অক্কাই ব্যাসিলে খুব ডিজাইন করে পড়িয়েছি, সো প্লিজ ফলো মাই লেকচার, সেকেন্ড লেকচার। সাথে এটার সাথে লিখেন ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু গ্রাম স্টেনিং। আমি কিন্তু সেল ওয়ালটাকে ডিভাইড করেছিলাম, একটা গ্রাম স্টেনিং অনুযায়ী বলেছি, দেন হচ্ছে জেডএন স্টেনিং, এভাবে কিন্তু বলেছি কিছু, কিন্তু আমি এত বড় দিব না, জাস্ট লিখো ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু গ্রাম স্টেনিং প্রপার্টি। এগুলো রিটেনে আসে, প্লাস ভাইভাতেও ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা। থার্ড, সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচারে আমি 3টা লেকচার নিয়েছি, ছোট ছোট করে 3টা লেকচার নিয়েছি, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। এখান থেকে কিছু লিখো। প্রথমে লিখো what is the essential component of bacteria, essential component, essential and non-essential
কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া। এসেনশিয়াল এর মধ্যে 6টা ছিল, নন এসেনশিয়াল এর 7টা ছিল। যে স্টাইলে লেখা হয়েছে ঠিক সেই স্টাইল ফলো করবে। আচ্ছা, নেক্সট এর মধ্যে লিখো টাইপ of flagella with importance। টাইপ এক্সো এন্ডো প্রত্যেকটার উদাহরণ সহ লিখতে হবে। টাইপ অফ ফ্লাজেলা উইথ ইম্পর্টেন্স। দেখো আমি কিন্তু প্রত্যেকটার ইম্পর্টেন্স জানতে চাই, শুধু যেটা বলবো এখন শুধু সেটা লিখবেন, কিন্তু আপনারা সবই পড়তে হবে, আবার ভাববেন না যে পড়বেন না। এটা একটা লিখো, আর লিখো ক্যাপসুল। what is the importance of capsule with give some example। আর লাস্ট আর একটা কোশ্চেন লিখো, which structure act as virulent factor। which structure act as virulent factor। essential component মধ্যে কে কে virulent factor হিসেবে কাজ করে, মানে কারা ডিজিজ তৈরিতে হেল্প করে, এটা লিখতে হবে। আর নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কারা virulent factor হিসেবে কাজ করে সেটা লিখতে হবে। লিখেছো তোমরা আমার কোশ্চেন? ডু ইউ কমপ্লিট? জি ম্যাম। কয়টা কোশ্চেন দিছি? কয়টা কোশ্চেন? 1 2 3 ম্যাম 6টা। 6টা। আপনাদের কাজ কি হবে বলেন তো? আপনারা তো এখন আসছেন মোটামুটি 13 জন ছিলেন, 2 জন মনে হয় লিড করছে, যাই হোক। এখন আমাকে বলেন এটা কাজ কি? নিজেরাই আপনারা বসে বসে লিখবেন না কি করবেন? এখন তো ডিজিটাল যুগ, ঠিক না? তা আপনাদের যে একটা 97 এর আপনাদের স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, মেসেঞ্জার আছে না তোমাদের? তোমাদের নিজস্ব একটা গ্রুপ আছে। ওকে, মেসেঞ্জারে আজকে এটা লিখে দিবেন। দাঁড়াও একটু কথা মনে হয় রিফ্লেক্স হচ্ছে। আপনারা আপনাদের গ্রুপে এটা শো করবেন, এই কোশ্চেন আর গিভেন ফর অ্যাসাইনমেন্ট, প্লিজ ফলো লেকচার অফ ম্যাডাম। কথা ক্লিয়ার? আমি কিন্তু ইন্ট্রোডাকশন থেকে একটা কোশ্চেন দিচ্ছি, সেকেন্ড দিয়েছি ক্লাসিফিকেশনের চ্যাপ্টার, থার্ড আমি ব্যাকটেরিওলজির কিছু কোশ্চেন দিয়েছি। কথা বুঝতে পারছেন? এটা দেখলে পড়াটাও হলো প্লাস লেখাটাও হলো, তোমাদের লেখা প্র্যাকটিস হলো, কি জানতে চাইলাম সেটাও হলো, কিছু কোশ্চেন দিবে। তা না হলে বাসায় বসে থেকে একদম তোমাদের ব্রেন বোথা হয়ে যাবে। এখন ভাবতেছো যে না ফাঁকি দেই, ম্যাডাম তো দেখবে না, এটা ভাইবো না যে আমি লেকচারদের কাছে খোঁজ নেই না। বাট আলটিমেট যদি তুমি ফাঁকি দাও তুমি লুজার হবা পরীক্ষার সময়, আমার কিচ্ছু হবে না। আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য, সেটাই বললাম। এই 6টা কোশ্চেন তুমি তোমাদের ইয়েতে আপলোড করবা, দিবা যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে, পরে ব্যাস টিচারের কাছে দিতে। এন্ড প্লিজ ফলো ম্যাডাম লেকচার। সুন্দর করে যা যা দিচ্ছি বুঝতে পারছো? আমি কিন্তু আমার আজকে লেকচারারদেরকে জানায় রাখবো আমি কি কি দিলাম। আর যারা ইন্টারভিউ বা হিস্টোলজিকা কমপ্লিট করেন নাই আপনারা এটা দেখেন। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ শেষ। আল্লাহ হাফেজ। সরি, আমি এখন নেক্সট তোমার টিউসডেতে ক্লাস নিব গ্রোথ কার্ভ, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ এবং খুব ইন্টারেস্টিং, কিন্তু খুবই মজা পাবা তোমরা। তোমাদের ট্রেনিংটা ভালো লাগছে না গত 2 দিন? না এটা তো ভালো লাগবে না, তোমরা তো বলবো যে ম্যাডামের কাছে শুধু মনে পড়াশোনা ভালো লাগে। আচ্ছা শোনো, কিছু করার নাই, পড়তে তো হবে। একটু ইন্টারেস্ট নিয়ে না পড়লে তো বুঝতে পারতেছো না, পাস করতে পারবে না। তো ও যেহেতু পড়তেই হবে, ইন্টারেস্ট নিয়ে পড়ো, সেটাই হলো কথা। তো আমি যতটুকু পারি চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে তোমাদেরকে পড়াতে। তো যাই হোক, আমি দিলাম, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করো, স্লাইড গুলো দেখো, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মঙ্গলবারে আবার দেখা হবে উইথ গ্রোথ কার্ভ নিয়ে। আল্লাহ হাফেজ স্টুডেন্টস।